17ই মে 1974। ঘড়ির কাঁটায় তখন সময় রাত 9টা। বিগত বেশ কয়েক ঘন্টা ধরে দেশের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে প্রধানমন্ত্রী বাসভবনে। গালে হাত দিয়ে একটা চেয়ারে বসে আছেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আর তার ঠিক সামনেই বসে আছেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের চিফ ডক্টর রাজা রামান্না। কারোর মুখে কোনো সাড়া শব্দ নেই, চারিদিকে এক অদ্ভুত নীরবতা। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এই দুজন মিলে এমন একটা ডিসিশন নিতে চলেছে যার উপর গোটা দেশের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। এমন একটা প্ল্যান, যদি এটা সফল হয় তাহলে ভারত রাতারাতি সুপার পাওয়ারে পরিণত হবে, আর যদি ব্যর্থ হয় তাহলে গোটা বিশ্বের সামনে দেশের মাথা হেট হয়ে যাবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে চুপ করে বসে থাকার পর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বললেন, আমি আমেরিকা বা চায়না কাউকেই ভয় পাই না। দেশের সুরক্ষার স্বার্থে যদি আমাদের এটা করতেই হয় তাহলে আমি তাই করব। এর ফলে যদি ভারতকে যুদ্ধেও যেতে হয় আমি সেটাতেও রাজি। ব্যাস, এই কথাটা শোনা মাত্রই একটা হালকা হাসি ফুটে উঠল রাজা রামান্নার মুখে। 22টা বছর, হ্যাঁ দীর্ঘ 22 বছর ধরে তিনি শুধু এই একটা গ্রিন সিগন্যালের অপেক্ষা করছিলেন, এবং ফাইনালি প্রধানমন্ত্রীর থেকে এই গ্রিন সিগন্যাল পাওয়ার পর মাথা উঁচু করে দাঁড়ালেন স্যার রাজা রামান্না, এবং ইন্দিরা গান্ধীর চোখে চোখ রেখে বললেন, কাল গোটা ভারত একটা নতুন সূর্যোদয় দেখবে। এবং কথাটা শেষ করেই তিনি বেরিয়ে গেলেন দিল্লি এয়ারপোর্টে, এবং সেখান থেকে সোজা রাজস্থানের পোখরান। তারপর 18ই মে 1974, মানে এর ঠিক পরের দিন। সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। সেদিন ভোরবেলা থেকেই পোখরানের মাটিতে ভিড় জমিয়েছে ভারতের তাবড় তাবড় বিজ্ঞানীরা। চারিদিকে বিভিন্ন বিষয় নিয়ে চলছে ডিসকাশন, মাঝে মাঝে চলছে টেস্টিং। সব কিছুকে একবার শেষবারের মতো চেক করে নিচ্ছে সবাই। এই সুযোগ যদি একবার হাতছাড়া হয়ে যায় কেউ জানে না আবার কবে আসবে। তাই সবার ভেতরেই একটা চাপা উত্তেজনা কাজ করছে। প্রায় 75 জন বিজ্ঞানীর নজর তখন এক জায়গাতে স্থির, ঘড়ির দিকে। আর ঘড়ির কাঁটায় তখন সময় ঠিক সকাল 8:05। বিএআরসির গ্রুপ ডিরেক্টর প্রণব দস্তিদার এগিয়ে গেলেন একটা টানেলের দিকে। তার সামনে একটা লাল রঙের সুইচ, আর চোখে জল। দস্তিদার চোখটা মুছে ওই সুইচের দিকে তাকালেন। 20 বছরের স্বপ্ন, হাজারটা বাধা বিপত্তি আর অসংখ্য বলিদান, এই সমস্ত কিছু এসে থমকে দাঁড়িয়ে আছে ওই একটা মুহূর্তে। দস্তিদার এই সব কিছু ভাবতে ভাবতে ধীরে ধীরে হাত বাড়ালেন ওই সুইচটার দিকে, এবং একসময় টিপে দিলেন ওই সুইচটা। সাথে সাথে কেঁপে উঠল পোখরানের মাটি। পৃথিবীর মানচিত্রে আরেকটা নতুন নিউক্লিয়ার পাওয়ার হিসেবে নিজের নাম লেখালো ভারত। সাথে সাথে টেলিফোন করা হলো দিল্লিতে। ফোনের ওপারে মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পোখরানের মাটি থেকেই স্যার রাজা রামান্না খবর দিলেন, বুদ্ধা ইজ স্মাইলিং ম্যাম, নাও টেল দ্য ওয়ার্ল্ড বুদ্ধা ইজ স্মাইলিং। Something much bigger that is for the good and the welfare of the people of India. নমস্কার, আমি অপূর্ব, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের সবথেকে সাহসী এবং সবথেকে গোপনীয় অভিযান নিয়ে, অপারেশন স্মাইলিং বুদ্ধা। একদিকে আমেরিকার জিওপলিটিক্যাল প্রেশার, অন্যদিকে চায়নার পারমাণবিক হুমকি, তার উপর ওয়ার্ল্ড ব্যাংকের লোন পর্যন্ত বন্ধ, একের পর এক আন্তর্জাতিক চুক্তির ফাঁদ আর কূটনৈতিক আঘাত। বিশ্বের তাবড় তাবড় শক্তিধর দেশগুলো তখন এটাই চাইছিল ভারত যেন কোনোদিন নিউক্লিয়ার পাওয়ার হতে না পারে। কিন্তু এত কিছুর পরেও ভারত করে দেখিয়েছে। কিন্তু এই সফলতা মোটেও একদিনে আসেনি, এবং এত সহজেও আসেনি। এর পেছনে ছিল দশকের পর দশকের লড়াই, কয়েকজন অসাধারণ মানুষের অদম্য জেদ, আর এমন কিছু বলিদান যা ইতিহাস কোনোদিন ভুলতে পারবে না। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নিই ভারতের প্রথম নিউক্লিয়ার টেস্টের সেই অসাধারণ গল্পটা। 6ই আগস্ট 1945, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পৃথিবীর ইতিহাসে প্রথমবার পারমাণবিক বোমা ব্যবহার করে আমেরিকা। মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা গোটা শহর রীতিমতো মাটিতে মিশে গেল। শেষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার সাথে সাথেই গোটা বিশ্বজুড়ে শুরু হলো এক নতুন যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ। আর সেই যুদ্ধে সব থেকে বড় অস্ত্র হয়ে উঠল পারমাণবিক বোমা। ওই একটা ঘটনা গোটা দুনিয়াকে বুঝিয়ে দিল
যে এই শতাব্দীতে টিকে থাকতে হলে একটাই রাস্তা আছে, আর সেটা পারমাণবিক শক্তি। পৃথিবীর মোটামুটি প্রত্যেকটা বড় বড় দেশের মধ্যে শুরু হলো এক গোপন প্রতিযোগিতা। কিন্তু এই প্রতিযোগিতা সেদিন শুধু আমেরিকা, চীন বা রাশিয়ার মতো বড় বড় দেশগুলোতে সীমাবদ্ধ ছিল না। তাদের থেকে হাজার হাজার মাইল দূরে ব্রিটিশ শাসনাধীন ভারতে বসেও একজন মানুষ সেদিন এই একই কথা ভাবছিলেন। তার নাম হোমি জাহাঙ্গীর ভাবা। আমার তো মনে হয় এই মানুষটার উপর একটা আস্ত সিনেমা বানানো উচিত, কিন্তু জানি না সেটা এখনো কেন হয়ে ওঠেনি। বাট ইন্ডিয়ার এই নিউক্লিয়ার জার্নিতে এই মানুষটার অবদান অতুলনীয়। 30 অক্টোবর 1909 বোম্বের এক উচ্চবিত্ত পার্সি পরিবারে জন্ম হয় হোমি জাহাঙ্গীর ভাবার। একদম ছোটবেলা থেকেই ম্যাথস আর ফিজিক্সের প্রতি তার টান 1927 সালে তাকে নিয়ে যায় কেমব্রিজ ইউনিভার্সিটিতে। কিন্তু সেখানে গিয়ে তিনি প্রথমে ভর্তি হয়েছিলেন ইঞ্জিনিয়ারিং নিয়ে, কিন্তু পরে ইঞ্জিনিয়ারিং ছেড়ে তিনি আবার নতুন করে ভর্তি হন ফিজিক্স নিয়ে। যদিও ভাবা তখনও জানতেন না তার এই একটা সিদ্ধান্ত একদিন ভারতের ইতিহাস বদলে দেবে। ওই সময়টা ছিল ফিজিক্সের গোল্ডেন এরা। হাইজেনবার্গ কিংবা নিলস বোরের মতো পৃথিবীর সেরা সেরা বিজ্ঞানীরা তখন কেমব্রিজের করিডোরে হাঁটছেন, আর সেই পরিবেশেই নিজেকে একটু একটু করে তৈরি করছিলেন তরুণ ভাবা। তারপর 1935 সালে কেমব্রিজ থেকে যখন তার পিএইচডি শেষ হয়, কসমিক রেডিয়েশন নিয়ে তার গবেষণা তখন আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয়। ভাবা ঠিক করে নিয়েছিলেন তিনি ওখানে থেকেই আরও রিসার্চ করবেন, কিন্তু নিয়তি হয়তো তখন অন্য কিছুই প্ল্যান করে রেখেছিল। 1939 সাল, ভারতে তখনও ব্রিটিশ শাসন। ভাবা মাত্র কিছুদিনের জন্য ছুটি কাটাতে ফিরে আসেন ভারতে, আর অন্যদিকে তখনই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই বিশ্বযুদ্ধ চলার কারণে ভাবা সেই সময় আর ইংল্যান্ডে ফিরতে পারেননি। তাই তখন তিনি ভারতের বিভিন্ন বিজ্ঞানীদের সাথে কাজ করার জন্য যোগাযোগ করতে শুরু করলেন, এবং তখনই ভাবার পরিচয় হয় ভারতের আরেকজন নোবেলজয়ী বিজ্ঞানী ফিজিসিস্ট সিভি রমনের সাথে। তিনি ভাবাকে আইআইএস ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য আমন্ত্রণ পাঠান, এবং ব্যাঙ্গালোরে এসে ভাবা বুঝতে পারেন ভারতে মেধার অভাব নেই, অভাব আছে শুধু ইনফ্রাস্ট্রাকচারের। তাই ভাবা নিজেই জামশেদজি টাটাকে অনুরোধ করলেন একটা ফিজিক্স রিসার্চ সেন্টার গড়ে তোলার জন্য। আর সেই অনুরোধেই 1945 সালে তৈরি হয় TIFR, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। তো একদিকে এসব কিছু তো চলছিলই, তার সাথে সাথে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর ওই সময় 1945 সালে হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমার প্রভাব দেখার পর ভাবা খুব ভালো মতোই বুঝতে পারেন স্বাধীনতার পর যদি ভারতকে সুরক্ষিত রাখতে হয় তাহলে ভারতেরও দরকার নিউক্লিয়ার পাওয়ার। একবার জাস্ট ভাবুন, দেশ তখনও স্বাধীন হয়নি। হিরোশিমার মাত্র 19 দিনের মাথায় 26শে আগস্ট 1945 ভারতের অ্যাটমিক রিসার্চ কমিটি গঠন করা নিয়ে আলোচনা শুরু করেন হোমি ভাবা, এবং এর ঠিক 2 বছর পর ভারত স্বাধীন হয়। আর স্বাধীনতার মাত্র 11 দিনের মাথায় ভাবা ভারতে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট তৈরির আবেদন নিয়ে চলে যায় তার বন্ধু তথা দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে। কিন্তু নেহেরু কখনোই পারমাণবিক অস্ত্রের পক্ষে ছিলেন না। তিনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে কেবলমাত্র ইলেকট্রিসিটি জেনারেট করতে চান। কিন্তু ভাবার মাথায় ছিল আরো বড় পরিকল্পনা। তারপর ফাইনালি স্বাধীনতার মাত্র 7 বছরের মধ্যে বোম্বেতে তৈরি হয় ভারতের প্রথম অ্যাটমিক রিসার্চ সেন্টার, দ্য অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট, পরবর্তীকালে যার নাম হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা BARC। আমি জানি এবার আপনারা অনেকেই ভাবছেন যদি 1954 সালেই ভারত তার প্রথম অ্যাটমিক রিসার্চ সেন্টার বানিয়ে ফেলেছিল তাহলে প্রথম নিউক্লিয়ার টেস্টিং করতে আরও 20 বছর সময় কেন লেগে গেল। এই কারণটাই বলবো ভিডিওর নেক্সট চ্যাপ্টারে। তো নেহেরু কোনোদিনও পারমাণবিক অস্ত্রের পক্ষে ছিলেন না। তিনি ভেবেছিলেন ভারতের মতো দেশের কখনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজনই পড়বে না। কিন্তু পণ্ডিতজির এই ভাবনা খুব তাড়াতাড়ি ভুল প্রমাণিত হলো। স্বাধীনতার পর ভারত যাদেরকে সব থেকে কাছের বন্ধু ভেবে বুকে টেনে নিয়েছিল তারাই আক্রমণ করে বসলো ভারতের উপর। যেই নেহেরু একসময় স্লোগান দিতেন হিন্দি চিনি ভাই ভাই, সেই চীনই এসে আক্রমণ করে দিল ভারতের উপর। দুর্ভাগ্যবশত এই যুদ্ধে ভারতকে হার স্বীকার করতে হলো। হাজার হাজার স্কয়ার কিলোমিটার জমি চলে গেল চীনের দখলে। কিন্তু এর মাত্র 2 বছর পরেই এলো আরো বড় ধাক্কা। 1964 সালে চীন সফলভাবে তাদের প্রথম পারমাণবিক বোমা টেস্ট করে ফেলল। আর এটা ছিল ভারতের জন্য একটা সত্যিকারের ওয়েক আপ কল, কারণ এখন চীনের হাতেও নিউক্লিয়ার পাওয়ার আর ভারতের হাতে কিছুই নেই। এই পরিস্থিতিতে নেহেরু খুব ভালো মতোই বুঝতে পারলেন যে সেদিন ভাবা মোটেও ভুল কথা বলেননি।
কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে গেছে। 1964 সালে মারা গেলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, এবং জওহরলাল নেহেরু মারা যাওয়ার পর দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন লাল বাহাদুর শাস্ত্রী। আর এবারেও শাস্ত্রী প্রধানমন্ত্রী হবার কিছুদিনের মধ্যেই আবার তার কাছে ছুটে গেলেন হোমি ভাবা। কিন্তু এবার আর শুধু পাওয়ার প্ল্যান্ট নয়, সরাসরি নিউক্লিয়ার অস্ত্র বানানোর প্রস্তাব দিলেন তিনি। আর চীনের সাকসেসফুল টেস্টের পর দেশের যা পরিস্থিতি, তাতে শাস্ত্রীও আর না বলতে পারলেন না। ভাবার নিউক্লিয়ার প্রজেক্টে গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন কয়েকদিনের মধ্যেই। আর তারপরেই 24 অক্টোবর 1965 অল ইন্ডিয়া রেডিওকে দেওয়া একটা সাক্ষাৎকারে হোমি ভাবা বললেন, ভারত যদি আমাকে পূর্ণ স্বাধীনতা দেয় তাহলে আমি মাত্র 18 মাসের মধ্যেই ভারতের জন্য নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে ফেলতে পারবো। The immense concentration of atomic energy has made possible other developments whose immediate results have been less happy. এই একটা স্টেটমেন্ট গোটা বিশ্বের নজর ঘুরিয়ে দিল ভারতের দিকে। আমেরিকা, রাশিয়া, চীন কেউই তখন চাইছিল না যে ভারত নিউক্লিয়ার পাওয়ার হয়ে উঠুক। একের পর এক চারিদিক থেকে চাপ আসতে শুরু করলো ভারতের উপর। কিন্তু ভাবা কিংবা শাস্ত্রী তারা কেউই পিছিয়ে আসার পাত্র নয়। কিন্তু এরপর যেটা হলো সেটা হয়তো ভারতের ইতিহাসের সবথেকে দুর্ভাগ্যজনক অধ্যায়গুলোর মধ্যে একটা। 1966 সালের 11 জানুয়ারি উজবেকিস্তানের তাশকান্দে গিয়ে মৃত্যু হয় লাল বাহাদুর শাস্ত্রীর। পরের দিন প্রত্যেকটা খবরের কাগজে হেডলাইন বের হয়, শারীরিক অসুস্থতার কারণে মারা গেলেন লাল বাহাদুর শাস্ত্রী। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর এই অকস্মাৎ মৃত্যু নিয়ে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে। যাই হোক, আজকে সেই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ এর ঠিক 12 দিন পরেই ভারতের সামনে আরেকটা বড় ধাক্কা। 24 জানুয়ারি একটা রহস্যজনক বিমান দুর্ঘটনায় মারা যান আমাদের নিউক্লিয়ার জার্নির নায়ক হোমি জাহাঙ্গীর ভাবা। আর একদম পরপর এই দুটো ঘটনা, বা বলা ভালো দুর্ঘটনা, ভারতের নিউক্লিয়ার পাওয়ার হয়ে ওঠার জার্নিকে আরো 10 বছর পিছিয়ে দেয়। আর এই শেষ 10 বছরের যুদ্ধটা ছিল ভারতের কাছে সবথেকে কঠিনতম অধ্যায়। লাল বাহাদুর শাস্ত্রী এবং ভাবার মৃত্যুর পর সত্যি কথা বলতে ভারত যে কোনোদিন নিউক্লিয়ার পাওয়ার হয়ে উঠতে পারবে এই আশা প্রায় সবাই ছেড়েই দিয়েছে। কিন্তু দুজন মানুষ তখনও ছিলেন যারা হার মানতে নারাজ। একজন হলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আর অন্যজন বিএআরসির নতুন চিফ ডক্টর রাজা রামান্না। যেমনটা একটু আগেই বললাম, 1966 সালে হোমি ভাবা মারা যাওয়ার পর এই অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্টের নাম চেঞ্জ করে রাখা হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। যাই হোক, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পরেই রামান্নাকে নিউক্লিয়ার প্রজেক্ট নিয়ে নতুন করে কাজ শুরু করার অনুমতি দিলেন। কিন্তু ওই সময় আন্তর্জাতিক মহলে শুরু হয়ে গেল এক নতুন সমস্যা। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আর চীন, এই 5টা পারমাণবিক দেশ মিলে জাতিসংঘে একটা নতুন চুক্তি নিয়ে এলো, এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটি। এই চুক্তি অনুযায়ী এই 5টা দেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ নিউক্লিয়ার ওয়েপেন বানাতে পারবে না। এবং ওই সময় গোটা পৃথিবী জুড়ে 190টা দেশ ওই চুক্তিতে সই করেছিল। করেনি শুধু ভারত। ভারতের পয়েন্ট ছিল খুব সিম্পল, আগে ওই 5টা দেশ নিজেদের পারমাণবিক অস্ত্রগুলো ধ্বংস করুক, তারপর ভারত ওই চুক্তিতে সই করবে। আর এই কথা বাকি দেশগুলো কিছুতেই মানতে চাইল না। ফলে ভারতের উপর একের পর এক আন্তর্জাতিক চাপ আসতে শুরু করলো। ওয়ার্ল্ড ব্যাংক লোন দেওয়া বন্ধ করে দিল, আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন রকম বাধা তৈরি হতে শুরু করলো। কিন্তু ভারত তবু পিছিয়ে আসেনি। এরপর 1971 সালে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। পূর্ব পাকিস্তান তখন স্বাধীনতার দাবিতে উত্তাল, আর সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে গিয়ে দাঁড়ায় ভারত। শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে পাকিস্তানকে সাহায্য করতে এগিয়ে আসে আমেরিকা আর ব্রিটেন। বঙ্গোপসাগরে পাঠানো হয় আমেরিকান নৌবাহিনী, সাথে নিউক্লিয়ার অস্ত্রধারী যুদ্ধ জাহাজ। আর অন্যদিকে আরব সাগর থেকে এগিয়ে আসছে ব্রিটিশ নেভি। ভারত তখন কার্যত দুদিক থেকেই চাপে। কিন্তু ঠিক সেই সময় ভারতের পাশে এসে দাঁড়ালো সোভিয়েত ইউনিয়ন। বঙ্গোপসাগরে এসে নামলো রাশিয়ার নৌবাহিনী, আর এটা দেখে পিছু হটতে বাধ্য হলো আমেরিকা আর ব্রিটেন। শেষ পর্যন্ত এই যুদ্ধে ভারত জয়ী হয় এবং পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় এক নতুন দেশ, বাংলাদেশ। কিন্তু 71 সালের এই যুদ্ধ ভারতকে একটা বড় শিক্ষা দিয়ে যায়। আমেরিকার নিউক্লিয়ার অস্ত্রসজ্জিত যুদ্ধজাহাজের সামনে ভারত সেদিন কার্যত অসহায় হয়ে দাঁড়িয়েছিল। রাশিয়া যদি সেদিন পাশে না থাকতো তাহলে খুব ভয়ঙ্কর পরিণতি হতে পারত। আর এই ঘটনাটাই ইন্দিরা গান্ধীকে বাধ্য করলো চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে।
তারপর 1972 সালে ইন্দিরা গান্ধী বিএআরসিতে রাজা রামান্নাকে ডেকে বললেন, এবার আপনি শুরু করুন। ব্যাস, এরপরেই শুরু হলো ভারতের ইতিহাসে সব থেকে গোপন অভিযান। একসাথে কাজে লেগে পড়ল ভারতের দুটো বড় বড় সংস্থা, বিএআরসি আর ডিআরডিও। মোট 75 জন বিজ্ঞানী মিলে কাজ শুরু করলেন এই একটা প্রজেক্টে। এই প্রজেক্টটা এতটাই সিক্রেট ছিল যে দেশের হোম মিনিস্টার বা ডিফেন্স মিনিস্টার পর্যন্ত কিছু জানতে পারেননি। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মানুষ এই অপারেশনের ব্যাপারে জানতেন, এবং এই গোপনীয়তা বজায় রেখে টানা 2 বছর ধরে হাজার বাধা বিপত্তির পর তৈরি হলো ভারতের প্রথম নিউক্লিয়ার ডিভাইস। প্রায় 12 কিলোটনের এই ডিভাইসটার নাম রাখা হলো স্মাইলিং বুদ্ধা। কিন্তু এখানেই শেষ নয়, বরং এর পরেই শুরু হয় এই জার্নির সব থেকে খতরনাক মিশন। আমেরিকার নজর এড়িয়ে ভারত নিউক্লিয়ার ডিভাইস বানিয়ে তো নিয়েছে, কিন্তু আমেরিকান স্যাটেলাইটের নজর থেকে লুকিয়ে সেটা টেস্টও তো করতে হবে। টেস্টিংয়ের জন্য দরকার এমন একটা জায়গা যেখানে না কোনো স্যাটেলাইট দেখতে পাবে, না কোনো গোয়েন্দা সংস্থা খবর পাবে। আর তখনই বেছে নেওয়া হয় রাজস্থানের পোখরান। আর্মি ট্যাঙ্কে করে খুব গোপনে নিয়ে যাওয়া হয় সেই ডিভাইস। আর এই সব কিছু এতটাই সতর্কতার সাথে হচ্ছিল যে আমেরিকার বিখ্যাত এজেন্সি সিআইএ তারা পর্যন্ত কিচ্ছু বুঝতে পারেনি। আপনারা যদি জন আব্রাহামের পরমাণু মুভিটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ওই শেষ মুহূর্তের উত্তেজনাটা ঠিক কতটা চূড়ান্ত। তারপর 17 মে রাতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে কথা বলে পরের দিন কিভাবে ফাইনালি ভারতের প্রথম নিউক্লিয়ার টেস্ট সম্পন্ন হয়েছে সেটা ভিডিওর একদম শুরুতেই বলেছি, তাই ওই গল্পে আর যাচ্ছি না। তবে এই টেস্ট কমপ্লিট হবার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন। When we first embarked on our nuclear program, most industrialized nations were very critical of us. Their disapproval, even hostility, continues. আর দেশের প্রধানমন্ত্রীর মুখে এই বক্তব্য শোনার পর আসমুদ্র হিমাচল ছড়িয়ে পড়ল এই খবর। সারা ভারত জুড়ে শুরু হলো এক নতুন উৎসব, নিউক্লিয়ার পাওয়ার হয়ে ওঠার উৎসব। এবং এইভাবেই 18 মে 1974 সালে বুদ্ধ পূর্ণিমার দিন পোখরানের মাটিতে জন্ম নিল ভারতের নিউক্লিয়ার ইতিহাস। কিন্তু এখানেই শেষ নয়, এরপর 1998 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারত তার প্রথম অ্যাটমিক বোমার সফল টেস্ট করে। আর এই অপারেশনের অন্যতম প্রধান কারিগর ছিলেন ভারতের আরেকজন বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম। সেই গল্পটাও কিন্তু কোনো অংশে কম নয়। এই বিষয় নিয়ে যদি আপনারা একটা ডিটেলসে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড বাই, লাভ ইউ।